কাউকে ছাড় দেয় না। সালাউদ্দিনকে শিলং সালাউদ্দিন বলেছেন এবং দখলদার, চান্দাবাজ, ইয়াবা ব্যবসায়ী, নাসের ঘের দখলকারী, এইসব কথা বলে ইঙ্গিত দিয়েছেন। বিএনপির কোন নেতাই নাসিরউদ্দিন পাটোয়ারির থেকে বাঁচতে পারে না। তিনার অবৈধ সন্তানরা 13 তারিখ যদি কিছু করতে পারে তাদেরকে গোলাপ ফুলের উপহার দিব, আর কিছু না করতে পারলে গাদির চামড়া লাল করে দেওয়া হবে। অপেক্ষা কর। কোন ধরনের আশঙ্কা নাই, কোন ধরনের লকডাউন যে ই ডাকুন, কোন ধরনের ই ডাকছে না, কোনো আশঙ্কা নেই যে আগামী 50 বছরে, আল্লাহ না করুক, আগামী 50 বছরে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, এই বিপ্লবে যে 6-7 বছরের যে বাচ্চারা অংশ নিয়েছে না, 6-7 বছরের বাচ্চারা ছিল না, আমরা রাস্তায় দেখেছি না, পানি খাওয়াচ্ছে লাঠি হাতে, এইগুলো বয়স হবে 50 বছর পরে, এগুলো বয়স হবে কত, মানে 56, 57, 60। আওয়ামী লীগ যদি 50 বছর পরেও ক্ষমতায় আসে, এই বাচ্চাগুলোকে তখন আসে দেবে। এই একটা কথা মনে রাখেন, আওয়ামী লীগের একটা বাচ্চাও আসে, আমরা এখানে তাকে উচ্ছেদ করে সমান করে এখান থেকে সরাই। 13তে যদি আওয়ামী লীগ লকডাউন করতে আসে, আওয়ামী লীগকে লকডাউন করে দেওয়া হবে। এটা কি মগের মূলক নাকি? 2 দিন হয়েছে টাকা লকডাউন করে দিবে, হুদাই এই লোকগুলা গ্রেপ্তার হবে। তবে এখানে সরকারের খুঁজে বের করা দরকার, উপর থেকে কেউ না কেউ একটু সুযোগ দেওয়ার চেষ্টা করবে যে আচ্ছা করে দিয়ে এদিকে চলে যান। এটা খুঁজে বের করতে হবে কারা এরা। কিন্তু নির্বাচন কমিশন থেকে যখন জানাই দিল যে 500 ঘন্টা পার করলো, কিছু করার নাই, তখনই এরকম ব্যালেন্স হারাই ফেলছে। তুই কে প্রজেক্টটা বানাচ্ছে আসলে বুঝছেন, ওই যে ভিতরে নোংরা চিন্তাটা না বাইরে হয়ে গেছে। নোংরা চিন্তাটা বাইরে হয়ে গেছে, এগুলাই ভাবতে থাকে, এগুলাই তার মাইন্ডে আছে। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, জুলাই 36 দিন না, এর আগেও আমি দেখছি, হ্যাঁ শেখ হাসিনার আমলে আমি দেখছি, এই তারেক 2 প্রতিবাদ করতো, কিন্তু প্রচন্ড ভাবে প্রতিবাদ করতো, খুবই প্রতিবাদী, এবং ভয় পাইতো না, ভয় পাইতো না। এই হাতির ঝিল দিয়া রিক্সা যাইতেছে আর লাইভ করতেছে, আর শেখ হাসিনা সমালোচনা করতেছিল, হ্যাঁ তার প্রশাসনের সমালোচনা করতেছিল, আমার নিজের দেখা। আর এই জুলাইতে তো বুঝছেন, গাড়ির সামনে এইভাবে হাত তুলা আমি রাজাকার বলে চিৎকার করতেছিল। কিন্তু সেই মানুষটাই দেখেন 5ই আগস্টের পরে ব্যালেন্স হারা হয়ে গেছে। কারণ কি জানেন? অবহেলায়। হ্যাঁ অবহেলায়, কেউ ডাকে না, কেউ জিগায় না, কেউ কোনো দলে ভিড়ায় না, উপদেষ্টা হয়ে গেল তার সামনে দিয়া, তার জুনিয়ররা তাকে কেউ জিজ্ঞাসা করলো না। এইসব কারণে না ফ্রাস্ট্রেশনে পাওয়া গেছে। আমরা জানি অধিকাংশ পত্রিকার মালিক আওয়ামী লীগ, জাতীয় পার্টি, আর পরবর্তী কাতারে আমরা বিএনপিকে খুঁজে পাবো। টেলিভিশনের ক্ষেত্রে অধিকাংশ টেলিভিশনগুলোর মালিকই আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগ চলে যাওয়ার পরে টেলিভিশনগুলো খুব ভালো হয়ে গেছে, বিষয়টা আমরা অনেকে মনে করছি, তাই আসলে তা না। টেলিভিশনগুলোকে একটা নীরবতার মধ্যে আমরা দেখছি, বাট তারা একটা বিশেষ ইঙ্গিত বা সিগন্যালের অপেক্ষায় আছে। প্রতিদিন প্রথম আলো, যুগান্তর, সমকাল সহ আরো যে পত্রিকাগুলো আছে, টেলিভিশনের মধ্যে যমুনা, সময়, এরকম উল্লেখযোগ্য জনপ্রিয় টেলিভিশনগুলো যে আছে, তারা যে টকশো করছে বা বিশেষ কলাম করছে বা বিশেষ প্রতিবেদনগুলো লিখছে, দেখবেন খুব ইন্টেনশন থেকে পড়লে বুঝবেন যে বিশেষ একটি ইঙ্গিত তারা প্রচার করছে। বিএনপি এবং জামাত 20 বছরের একসাথে সংসার করা একটি রাজনৈতিক দল, বাহ্যক, এবং আমরা 5 তারিখের পর এই দুটো দলকে আমরা পক্ষে বিপক্ষে দেখছি, কিন্তু ভেতরে তাদের মধ্যে এখনো একটা শক্ত বাঁধন আছে। এটা মানে না মানে, যদি বাংলাদেশে কোনোভাবে আওয়ামী লীগ প্রবেশ করে, দেখবেন এই দুটো দল আবার সব ভেদাভেদ ভুলে একসাথে লড়াই করবে। তো এই লড়াইটা যেন করতে না পারে এবং এই ফাটলটা যেন আরো স্ট্রংলি বা মজবুত ফাটল তৈরি হয়, সেটার জন্য কাজ করছে আমাদের গণমাধ্যম। গণমাধ্যমগুলো এখন প্রচার করছে বিএনপি ক্ষমতায় বসবে আর বিরোধী দলে বসতে পারে আওয়ামী লীগ, অথচ আওয়ামী লীগ নিষিদ্ধ। এবং এই আওয়ামী লীগকে বিরোধী দলে বসানোর জন্য একটা বড় কাজ চলছে জাতীয় পার্টিকে নিয়ে। জাতীয় পার্টিকে নির্বাচনে রেখে 300 আসনে প্রার্থী দিয়ে আওয়ামী লীগের প্রার্থীগুলোকে জাতীয় পার্টি বানিয়ে নির্বাচন করাতে চায় আওয়ামী লীগ। যদি তারা এই নির্বাচনে কোনোভাবে যোগ দিতে না পারে, অর্থাৎ কোনোভাবে আওয়ামী লীগ যদি তার নিষেধাজ্ঞা তুলে নিয়ে এই নির্বাচনে ফেস করতে না পারে, তারা জাতীয় পার্টির ঘাড়ে সর হবে, এটা মোটামুটি নিশ্চিত। বিএনপির দুটো গ্রুপ আছে, একটা গ্রুপ মনে করছে যে তারা বিরোধী চেয়ারে জামাতকে চায়, আরেকটা গ্রুপ মনে করছে যারা ইসলাম বিরোধী বা কট্টর জামাত বিরোধী গ্রুপ, বা যাদের শেকড়টা ভারতে, যেসব বিএনপি নেতাদের, তারা চাইছে বিরোধী চেয়ারে বসুক জাতীয় পার্টি তথা আওয়ামী লীগ। তো এই পলিসিতে বিএনপির মধ্যে দুটো গ্রুপ কাজ করছে। বিএনপির দু গ্রুপের সাথে কথা বলে যে তথ্য পেয়েছি, এক গ্রুপ বলছে তারা বিরোধী চেয়ারে জামাতকে চায়, এক গ্রুপ বলছে তারা জাতীয় পার্টিকে চায়, তারা জামাতকে কোনোভাবে চায় না। আর জামাত কি চায়? জামাত আসলে বিরোধী চেয়ারে বসতে চায় না, তারা চায় সরকারে বসতে। জামাত 4টি বিশ্ববিদ্যালয় বিজয়ের পর আত্মবিশ্বাস এত বেড়েছে যে তারা আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে পরাজিত করে ক্ষমতায় বসার স্বপ্ন দেখছে। আর সেই স্বপ্নের পথে যে বাধাগুলো রয়েছে, সেই বাধাগুলোকে তারা টপকাতে একটার পর একটা পরিকল্পনা গ্রহণ করছে। কিন্তু বিএনপি যে পরিকল্পনাগুলো নিচ্ছে, এই পরিকল্পনাগুলো ভোট কাস্টের জন্য বা ভোট টেনে আনার জন্য কার্যকরী নয়। কিরকম? 54 বছর ধরে আওয়ামী লীগ বিএনপি যে রাজনীতিটা করেছে, সেখানে প্রধান প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ আর বিএনপি। জাতীয় পার্টি এবং জামাত ছিল দুধ ভাত, এই দল কখনো একে রাখছে, এই দল কখনো ওকে ছেড়েছে, মানে কখনো আওয়ামী লীগ জাতীয় পার্টিকে টেনেছে, কখনো বিএনপি জামাতকে টেনেছে, এইভাবে দুধ ভাত হিসেবে। কিন্তু এই দুধ ভাত আজকে প্রধান প্রতিপক্ষ হয়ে গেছে। এখন খেলাটা চলছে কি? এখন যে খেলাটা তৈরি হয়েছে সেটা হলো বিএনপি বিরোধী চেয়ারে আসলে কাকে চাইছে এবং যে গ্রুপটা চাইছে সেই গ্রুপটা কতটা স্ট্রং। তো আপাতত মনে হচ্ছে বিএনপি জাতীয় পার্টিকে বিরোধী দলে চাইছে, যদিও জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ এখনো অনিশ্চিত।
আর জামাত এই বিষয়টি বুঝতে পেরে তারা নানান রকম পরিকল্পনা নিয়ে এসে এর মধ্যে গণভোট একটি। আগামীকাল জামাতের ঢাকা চলো কর্মসূচি, এবং এই ঢাকা চলো কর্মসূচি দিয়ে জামাত তার শক্তি পাওয়ার দেশবাসীকে দেখাতে চায়, সরকারকে দেখাতে চায়, বিএনপিকে দেখাতে চায়। 13 তারিখ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন। আজ রাতে, মানে যে রাত গেল, ভোর 6:45 শাহজাদপুর মেরুল বাড্ডার দুটো বাসে আগুন দেওয়া হয়েছে। এই দুটো বাসে যে আগুন কারা দিয়েছে তা পুলিশ নিশ্চিত নয়, তবে ফায়ার ব্রিগেড আগুন নিভিয়েছে এবং এই লক্ষণ মনে হয় রাজনৈতিক কোনো দল এই আগুন দিয়ে থাকতে পারে। তবে পুলিশের কিছু সূত্র বলছে এই আগুনগুলো আওয়ামী লীগের নেতাকর্মীরা দিয়ে থাকতে পারে, কারণ 13 তারিখ তাদের লকডাউন কর্মসূচির এটা একটা প্রস্তুতি বা একটা মহড়া হতে পারে। প্রশ্ন হলো, দুটো বাসে আজকে যদি আগুন দিতে পারে, কালকে কয়টা দিতে পারে? এবং ঢাকার বেশ কয়েকটি থানাতে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে এমন তথ্য এসছে, বাট এটা অফিসিয়ালি পুলিশ বলছে না। আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপি জামাত একাট্টা হয়ে মাঠে নামবে, এই তথ্য পাওয়া গেছে দুই দলের পক্ষ থেকে। কিন্তু আওয়ামী লীগ মাঠে নামার যে প্রস্তুতিগুলো তৈরি করে দিচ্ছে আজকের ফ্যাসিজম বিরোধী রাজনৈতিক দল, সেটাকে তারা বন্ধ করছে। আওয়ামী লীগ এই সাহসটা পাচ্ছে কেন? জামাত এবং বিএনপির ভুলের জন্য। এটা কি তারা এই ভুলটাকে তারা কি শুধরে নিচ্ছে না? ধরেন কয়েকটা বিষয় উল্লেখ করি। আজকে সরকারের বেঁধে দিয়ে আলটিমেটামের শেষ দিন সোমবার। এখন দুটো রাজনৈতিক দল বা সব রাজনৈতিক দলকে দলের কোর্টে ইউনূস যে বলটা ছেড়ে দিয়েছিল যে আপনারা সিদ্ধান্ত করেন গণভোট কবে হবে। জামাত এই বিষয়ে বিএনপিকে ফোন দিয়েছিল, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেছিলেন, বিএনপি সাড়া দেয়নি। অর্থাৎ বিএনপি এই বলটাকে আবার সরকারের কোর্টে ছেড়ে দিয়েছে। এখন সরকার সিদ্ধান্ত নেবে গণভোট কবে। কেন ইউনূস বড় রকম বিপদে আছে এই বিষয়টা একটু খেয়াল করেন। সাম্প্রতিক প্রফেসর ইউনূস তার সকল উপদেষ্টাদের নিয়ে একটা মিটিং করেছে। কয়েকটি গণমাধ্যমে দেখলাম সেই মিটিং এ অধিকাংশ উপদেষ্টারাই বিএনপির মতামত ব্যক্ত করেছে, অর্থাৎ গণভোট নির্বাচনের দিনই চাইছেন অথবা গণভোট বাতিল করলে আরো ভালো। ইউনূস সরকার সেই সময়টা নীরব ছিলেন, উপদেষ্টাদের মতামত নিয়েছেন কিন্তু কোনো মন্তব্য করেনি। এবং অধিকাংশ উপদেষ্টারা বিএনপির থেকে একটা গ্রিন সিগন্যাল পেয়েছেন, অর্থাৎ নতুন যে সরকার গঠন হবে এই উপদেষ্টাদেরকে কোনো না কোনো জায়গায় রাখা হবে গুরুত্বপূর্ণ পদে, এই আশ্বাসে উপদেষ্টারা বিএনপির হয়ে কাজ করছেন। এটি বলছে কে? আমাদের গণমাধ্যম কর্মীরা, কিছু কিছু গণমাধ্যমে এবং জামাতেও এরকম অভিযোগ তুলেছে বিএনপি এবং উপদেষ্টাদের বিরুদ্ধে, যদিও এই ব্যাপারে বিএনপি কোনো মন্তব্য করেনি। ইউনূস আসলে সেই বৈঠকে চুপ ছিলেন কেন? ইউনূস তার কোনো বক্তব্য তুলে ধরেননি কেন? দেখেন, যদি বাকি উপদেষ্টারা বিএনপির কোনো গ্রিন সিগন্যাল পেয়ে থাকে বা এক্সিট রুট বিএনপির কাছ থেকে পেয়ে থাকে, সেই চুক্তিতে তারা বিএনপির পক্ষে অবস্থান নেয়, কিন্তু দিন শেষে ফেসে যাবেন কে? প্রফেসর ইউনূস। প্রফেসর ইউনূস যদি বাঁচতে চান তার জন্য একটি পথ খোলা, জুলাই সনদ বাস্তবায়ন। খেয়াল করবেন, একটু বুঝে নিয়ে বিষয়টা। বর্তমানে অর্থাৎ 26-এ যে নির্বাচন হবে এটি সাংবিধানিকভাবে অবৈধ, কারণ সংবিধান বলছে এই নির্বাচনটি হবে 29-এ, অর্থাৎ হাসিনার পূর্ণ 5 বছর পর। কোনোভাবেই 26-এর নির্বাচন সংবিধান সিদ্ধ নয়। আবার গণভোটের প্রশ্নে বা জুলাই সনদের প্রশ্নে বিএনপি সাংবিধানিক বিষয়গুলো টেনে আছে, যেটা সংবিধান সিদ্ধ নয় এটা না। তাহলে আসছে নির্বাচন 26 ফেব্রুয়ারি নির্বাচনটি সংবিধান সিদ্ধ, এই উত্তরটা আবার বিএনপি দিচ্ছে না। তার মানে এখানে একটা বড় রকম ফাঁকি আছে। প্রফেসর ইউনূস কেন গণভোটটা করতে চান? তার বক্তব্যটা হলো এরকম যে প্রফেসর ইউনূস জুলাই সনদ স্বাক্ষর করে সেটিকে একটি আদেশ জারি করবেন, অধ্যাদেশের রূপ দেবে। এরপর এই আদেশটি বাস্তবায়নে তিনি যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ করেছেন এটিকে জাতির কাছে গণভোটে পাঠাবেন, হ্যাঁ অর নো। তো হ্যাঁ জয়যুক্ত হলে প্রফেসর ইউনূস যে সিদ্ধান্তগুলো নিয়েছেন এই প্রত্যেকটা গণভোটের কারণে বৈধ হয়ে যাবে। আর যদি এই গণভোটটি না করেন তিনি, বা জুলাই সনদ বাস্তবায়নে তিনি যদি আদেশ জারি না করেন, প্রফেসর ইউনূস সরকারের সকল কর্মকাণ্ড অবৈধ হয়ে যাবে। এখন প্রফেসর ইউনূস যদি মনে করেন যে না, আমি বিএনপির সাথে লিয়াজো করে এই কাজটি করে ফেলি, মানে বিএনপি যাচাই তাই করি, তাহলে বিএনপি সারা জীবন প্রফেসর ইউনূসকে আটকে রাখতে পারবে, জুজুর ভয় দেখাতে পারবে। যে কোনো সময় বিএনপি ইউনূসকে গ্রেফতার করে বলবে যে আপনি এই কাজগুলো অবৈধ করেছেন। তাহলে ইউনূসকে কি করতে হবে? কোনো দলের কাছে হাতটা শিকুলে না বেঁধে বা জুজুর ভয়টা ঘাড়ে না চাপিয়ে তিনি যদি গণভোটটা করে ফেলেন, তাহলে তিনি মুক্ত হয়ে যাবেন এই বিপদ থেকে। তাকে আর কেউ আটকাতে পারবে না, কোনো দল, আদালত, সংবিধান মানে লঙ্ঘনের কোনো অভিযোগ তার বিরুদ্ধে আসবে না। তাই বিশেষ সূত্রগুলো বলছে প্রফেসর ইউনূস গণভোট চাইছেন এবং আগে চাইছেন। বাট তিনি কি তার উপদেষ্টা বা বিএনপির চাপ উপেক্ষা করে আগে দিতে পারবেন কি পারবেন না, এটা নিয়ে একটা মতবিরোধ আছে। প্রফেসর ইউনূসের ঘনিষ্ঠজনরা বলছেন তিনি আগে দেওয়ার সম্ভাবনা আছে। আমি কনফার্ম এই তথ্যটা বলছি না, অনেকে কোট করবেন না আমাকে, তার একটা সূত্র বলছি। কারণ প্রফেসর ইউনূস তার নিজের রক্ষার জন্য জুলাই সনদ বাস্তবায়ন, এটা একটু বুঝে নেন, জুলাই সনদ কি এবং আইনি ভিত্তি কি, অধ্যাদেশ কি এবং গণভোট কি, এটা সংক্ষিপ্ত 1 মিনিটে বলি। জুলাই সনদ যে বিষয়গুলো তৈরি হলো রাজনৈতিক দলদের সাথে একটা ঐক্যমত কমিশনের মাধ্যমে, আলাপচারিতার মাধ্যমে, এটাকে বৈধতা দেওয়ার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল সাইন দিল এবং এটাকে রাষ্ট্রের প্রধান নির্বাহী যখন সাইন করবে এটা আদেশ হয়ে যাবে। এই আদেশটি পরিপূর্ণ বৈধ হবে না ততক্ষণ যতক্ষণ এটা গণভোটে না যাবে। অর্থাৎ এই আদেশটিকে ইউনূসের সিগনেচারের পর এটিকে পাঠানো হবে দেশবাসীর কাছে, তারা ভোট দিয়ে এটাকে আইন করে ফেলবে। এরপর এটাকে নানান ক্ষমতা কারো থাকবে না। তো সেই ক্ষেত্রে ইউনূস এই কাজটিকে বাস্তবায়ন করে যেতে পারেন বলে একটি গ্রুপের মতামত। গেল একটা ব্যাপার। জামাত এখন গণভোটের পক্ষে লড়াই চালাচ্ছে, বিএনপি গণভোটের বিপক্ষে, মানে নির্বাচনের আগে নয় পরে, এক গ্রুপ নির্বাচনের আগে, এক গ্রুপ নির্বাচনের পরে। এটা হয়তো আজকালকের মধ্যেই সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত চলে আসবে। এই চমকটা ইউনূসের পক্ষ থেকে যে কোনো সময় আসবে, গণভোট আগে নাকি নির্বাচনের দিন।
শেষ চমকটা আসলে কি হবে সেটা আমি বললাম যে ইউনূস নির্বাচনের আগে চাইছেন গণভোট হোক, এটা ইউনূসের কাছাকাছি লোকরা বলছেন। কিন্তু বিএনপির চাপ এবং বিএনপির সমর্থিত আজকের যে উপদেষ্টারা রয়েছেন তাদের চাপ উপেক্ষা করে ইউনূস এটা করবেন কিনা, কিন্তু ইউনূস তার নিজের রক্ষার জন্য হয়তো এটা করে যেতে পারে। 2 নম্বর বিষয়, বিএনপির সামনে বড় রকম বাধা সৃষ্টি করছে জামাত। জামাত বলা যায় যে 5 তারিখের পর থেকে মোটামুটি তারা তাদের প্রার্থীদের একটা সিগন্যাল দিয়ে মাঠে নামিয়েছে, আর আওয়ামী লীগ কদিন আগে তাদের মনোনয়ন চূড়ান্ত করেছে। ইতিমধ্যে এই 2 দল একটা প্রতিযোগিতা নেমেছে, ভোট কার পক্ষে যাবে, কে সংসদে বসবে এই ইস্যুতে। জামাত এমন কিছু পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে যে পরিকল্পনাগুলো পূর্বের 54 বছরের ভাবধারাকে, পুরনো বন্দোবস্তকে চ্যালেঞ্জ জানিয়ে একটা নতুন আদলে, অর্থাৎ তরুণদের ভোট কাস্টে জামাত নতুন কিছু পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। পাশাপাশি বিএনপির মধ্যেও ইয়াং যারা, তারা একটা চ্যালেঞ্জ হিসেবে এটা নিয়েছে, কিন্তু পুরনো যারা, পূর্বে যারা, তারা সেই স্টাইলেই নির্বাচন ওয়ার্কিংটা চালাচ্ছে। সেই হুন্ডা, সেই গুন্ডা, সেই লোক ভাড়া করা, এই প্রক্রিয়াটা চলছে। ইতিমধ্যে বিভিন্ন স্থানে যে জরিপগুলো আসছে, সেই জরিপগুলো দেখা যাচ্ছে বিএনপির অনেক হ্যাবিয়েট প্রার্থীরা ভালো করছে না। আমি বেশ কয়েকটি অঞ্চলে কথা বলে দেখছি যে বিএনপির সাবেক অনেক এমপি মন্ত্রীরাও এবার হেরে যেতে পারেন এমন আশঙ্কা তাদের মধ্যে রয়েছে। এর প্রধান কারণ হলো জনগণের পক্ষে কে দাঁড়াচ্ছে, কে বিপক্ষে দাঁড়াচ্ছে। তারেক রহমান একটি কথা বলেছিলেন, এবারের নির্বাচন হবে অতীতের সকল নির্বাচনের চেয়ে সবচেয়ে স্ট্রং প্রতিযোগিতাপূর্ণ, সবচেয়ে চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জিং শব্দটা তারেক রহমান বলেছেন। তার প্রধান কারণ তিনি বুঝতে পারছেন গত 18 বছর বাংলাদেশে নির্বাচন হয়নি। প্রায় 4 কোটির অধিক যুবকরা, তরুণরা এবার ভোটার হয়েছে, এই 18 বছরে নতুন ভোটার হয়েছে। এরা যেই পক্ষে যাবে সেই পক্ষটা বিজয়ী হবে। তো সেই পক্ষটা কোথায় যেতে পারে তার একটা হালকা টিজার আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোতে। বাংলাদেশের প্রধান 4টি বিশ্ববিদ্যালয় একেবারে কি বলবো ভূমিদশ বিজয় পেয়েছে শিবির। একটি জায়গায় ছাত্র দলের একটি পদ লাভ করেনি, কেবল আমরা চিটাগাংয়ে একটি পদ দেখলাম, আর সব জায়গায় শিবির বা শিবির সমর্থিত অন্যরা। এটিকে যদি আমি টিজার হিসেবে ধরি তাহলে তরুণদের ভোটটা জামাতের পক্ষে টানতে পারে, এটা মোটামুটি আভাস পাওয়া যায়। এখন এই বিশ্লেষণটা যদি আমি নিরপেক্ষ করি এভাবে বলবো, আমি যদি একটু পক্ষপাতিত্ব করে কথাটা বলতে চাই তাহলে এভাবে বলবো, যেটা বিএনপি বললে খুশি হয়। এবার বিএনপি জিতবে, বিএনপি বড় দল, আওয়ামী লীগের ভোট পাবে, জাতীয় পার্টির ভোট পাবে, অমুকের ভোট পাবে। 71 ইস্যুতে স্বাধীনতার পক্ষে শক্তি সব ভোট বিএনপি পাবে, জামাত মাত্র 10টা ভোট পাবে, মানে 10টা আসন পাবে না। এটা হলো যদি আমি কাউকে খুশি করে বলি, যেটা সবাই বলে, এবং এই কথাটা বিএনপি পছন্দ করে। আর এই কথাটা বললে বিএনপি আমার প্রতি আরো আকৃষ্ট হবে, আমাকে ভালোবাসবে, আমাকে চাদর দিয়ে ঢেকে রাখবে। কিন্তু আমি যদি বিএনপিকে আয়না দেখাই তাহলে আমি বলি, আমি আগেই কথাগুলো বলছি যে যদি আমার কথা ভুল হয়তো ভালো, যদি ভুল না হয়, সঠিক হয়, তাহলে বিএনপি এই কথাগুলোকে একটু মূল্যায়ন করে তাদের সমস্যাগুলোকে দূর করে নেবেন নির্বাচনের আগে। আমরা ডাকসু নির্বাচনে, চাকসু নির্বাচন, জাহাঙ্গীরনগর নির্বাচনের আগে কিন্তু এই কথাগুলো বলেছিলাম, শোনেনি বিএনপি। নির্বাচনের পরের দিন বিএনপি বুঝতে পেরেছে, অনেকে ফোন করে বলছে যে তোমাদের কথাগুলো আসলে শোনা উচিত ছিল। আমি দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। একটা মজার কথা বলি, দেখেন ময়লা কাপড় পইরা, নোংরা কাপড় পইরা বাইরে যাইতে লজ্জা লাগে, তাই না? যেমন আজকে আমি একটা নতুন কেন যেন আমাকে ভালো লাগে। তার মানে কি, নোংরা কাপড় পইরা, ময়লা কাপড় পইরা আপনার সামনে আসতে আমার লজ্জা লাগে। কিন্তু আমার মাইন্ডের ভিতরে যে নোংরা চিন্তা ভাবনাগুলো আছে সেইটার কারণে কেন আমি লজ্জা পাই না? কারণ ওইটা দেখা যায় না, আর এটা দেখা যায়। আর এই দেখা যাওয়া না যাওয়া নিয়ে কিছু কথা বলি। একটু আগে দেখতেছিলাম ওই যে তারেক সাহেব উপদেষ্টাকে বানাচ্ছে তারেক, হ্যাঁ, ওই যে তারেক রহমান 2 ব্যালেন্স হারায় ফেলাইছে, না খায় আছে না, 100 কত ঘন্টা জানি পার করছে। কিন্তু নির্বাচন কমিশন থেকে যখন জানাই দিল যে 500 ঘন্টা পার করলো, কিছু করার নাই, তখনই এরকম ব্যালেন্স হারায় ফেলছে। তোলে কে উপদেষ্টা বানাচ্ছে? আসলে বুঝছেন, ওই যে ভিতরে নোংরা চিন্তাটা না বাইরে হয়ে গেছে। হ্যাঁ, নোংরা চিন্তাটা বাইরে হয়ে গেছে, এগুলাই ভাবতে থাকে, এগুলাই তার মাইন্ডে আছে। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, জুলাই 36 দিন না, এর আগেও আমি দেখছি, হ্যাঁ, শেখ হাসিনার আমলে আমি দেখছি এই তারেক 2 প্রতিবাদ করতো, কিন্তু প্রচন্ড ভাবে প্রতিবাদ করতো, খুবই প্রতিবাদী, এবং ভয় পাইতো না। এই হাতির ঝিল দিয়া রিক্সা যাইতেছে আর লাইভ করতেছে, আর শেখ হাসিনা সমালোচনা করতেছিল, হ্যাঁ, তার প্রশাসনের সমালোচনা করতেছিল, আমার নিজের দেখা। আর এই জুলাইতে তো বুঝছেন, গাড়ির সামনে এইভাবে হাত তুলা আমি রাজাকার বলে চিৎকার করতেছিল।
কিন্তু সেই মানুষটাই দেখেন 5ই আগস্টের পরে ব্যালেন্স হারা হয়ে গেছে। কারণ কি জানেন? অবহেলায়। হ্যাঁ, অবহেলায়। কেউ ডাকে না, কেউ জিগায় না, কেউ কোনো দলে ভিড়ায় না, উপদেষ্টা হয়ে গেল তার সামনে দিয়া, তার জুনিয়ররা তাকে কেউ জিজ্ঞাসা করলো না। এইসব কারণে না ফ্রাস্ট্রেশনে পাওয়া গেছে। আর এই সুযোগটা নিছে কারা জানেন? বড় দলের কেউ কেউ এই সুযোগটা নিছে যে এরা এখন কাজে লাগায়। ও তো জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত, জুলাই গণ অভ্যুত্থানের একজন সৈনিক, তাকে এখন কাজে লাগাই। এই কাজে লাগানোটা কেমন জানেন? এই যে দেখেন না নদীর উপরে হাজার মনি নৌকা, বড় বড় নৌকা পাল তুলা যায়। হ্যাঁ, ওই আওয়ামী লীগের নৌকা না, আবার ওইসব হাজার মনি নৌকার পিছনে দেখবেন একটা কোষা নৌকা বাঁধা থাকে, ছোট্ট একটা দড়ি দিয়ে বাইন্দা রাখে। আর ওই বড় নৌকা যেদিকে যায় ওই কোষা নৌকাও সেদিকে যায়। কিন্তু ওই কোষা নৌকাটা কেন জানেন? কারণ আছে। ওই বড় হাজার মনি নৌকাটা না পারে ভিড়তে পারে না। কেন পারে না? ওর তলা অনেক নিচে, মাটিতে আটকা যায়। তখন করে কি জানেন? ওই লঙ্গর ফালায় একটু গভীর পানিতে, আর ওই কোষা নৌকা দিয়া পার হয়। কই যায়? হাগু মুতু করতে যায়, অনেক কাজেই লাগে। আবার বাজার সদাইও করে, চিড়া মুড়ি কিনে, এরকম কাজেই লাগে, কাজে লাগে কোষা নৌকা। কোষা নৌকা খুবই দরকারি। আর এই কোষা নৌকা দরকার হয় বড় বড় দলের, বড় বড় দলের, কারণ তারা তো বড় বড় জাহাজ, তারা তো বড় গভীর পানিতে চলবে। আর এই কোষা নৌকাকে ব্যবহার করবে হাগমতুর জন্য হইতে পারে, কেনাকাটার জন্য হইতে পারে, কিন্তু দরকার আছে, কাজে লাগে। অনেক সময় ভালো কাজেও লাগে ভাই। ওই কোষা নৌকায় বৈশা অজু কইরা আবার বড় নৌকায় উঠা নামাজ পড়তেও দেখছি, আমি নিজের চোখে দেখছি। তার মানে কি জানেন? যে যেভাবে কাজে লাগায়, যার চিন্তা ভাবনা যেমন, সে তো সেভাবেই কাজে লাগাবে। আর এই কোষা নৌকাকে কিভাবে কাজে লাগাইছে জানেন? তার কানের কাছে বইলা দিছে, এই মিয়া শুনো, এই যে জুলাই সনদ, এই সনদ যদি পাশ হয়ে যায় তাহলে জানো মিয়া রাজাকারদের হাতে দেশ চলে যাইতেছে। তো বুঝো না, আমরা হলাম 71-এর শক্তি। এরকম কান পড়া দিয়ে দিছে। এই কান পড়ার কারণে দেখছেন, দেখেন নাই অনেক ভিডিও আছে, জামাত ইসলামকে যা ইচ্ছা তাই বলছে এই মানুষটি। হ্যাঁ, যা ইচ্ছা তাই। অথচ ওই জুলাই গণ অভ্যুত্থানে আমি নিজের চোখে দেখছি ভাই, এই ভিডিওতে নিজেকে রাজাকার হিসাবে পরিচয় দিয়া প্রাউড ফিল করছে, নিজেকে গর্ববোধ করছে। কিন্তু ওই কথাটাকেই ঘুরাই এখন এসে বলতেছে এরা রাজাকার, এরা স্বাধীনতার বিপক্ষে ছিল, এরা বাংলাদেশ চায় না, এরা আমাদের মা বোনকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে। কিন্তু দেখেন এইসব কোষা নৌকার এই ধরনের কথা কই থেকে আসে? কারণ বড়রাও তো বলে, বড়রাও বলে, আর বড়রা বলে বইলাই তো এরা বলে, আর এদের কথা এরা শুনে বইলাই তো ওরা যায় ওই অনশন ভাঙায়। হ্যাঁ, ওরা যায় তো অনশন ভাঙায়। তার মানে এই কোষা নৌকা আমার লাগবেই। ওই যে তাহের সাহেব বলছিল না, আঙুল সোজা কইরা না, আঙুল বাঁকা কইরা ঘি লাগবেই। ওনাদের ওই কোষা নৌকা লাগবেই। এইভাবে এই দেশের রাজনীতি চলতেছে। এই যে দেখেন না নমিনেশন দেওয়ার পর কি ঘটতেছে। হ্যাঁ, একটু আগেও দেখলাম রাস্তার মধ্যে দুইজন আইসা পুরা সিনেমার স্টাইলে তো ধাপ মাইরা চইলা গেল রাস্তার মধ্যে। এরকম বহু দৃশ্য এখন দেখতে পাচ্ছেন। আর এগুলা দেখার সুযোগ করে দিচ্ছে কে? আমাদের এই সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া জিন্দাবাদ। সোশ্যাল মিডিয়া না থাকলে তো আমরা অন্ধকার জগতে থাকতাম, তাই না ভাই? যাই হোক, দেখেন আসি 10 নম্বর আসনে, ধানমন্ডি 10। এই আসনটা কিন্তু মারাত্মক, মারাত্মক। এর আগে এই আসনে এমন মানুষও ছিল, সমকামী ছিল একজন এর আগে। যাই হোক, এখন এই আসন নিয়ে অনেক রকম বিতর্ক শোনা যাচ্ছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই আসনে আসতেছে, এটা শোনা যাচ্ছে। কারণ উনি উনার ওই মুরাদনগরে যাচ্ছেন না, যেহেতু ওখানে যাবেন না, ভোটটা কেন নষ্ট করবে, তাই তিনি এই ঢাকাতে ভোটার হইলেন। কিন্তু উনি বোধ থাকেন এই তেজগাঁও সাইডে। তাহলে ধানমন্ডিতে কিভাবে গেল? নিশ্চয়ই ওইখানেও একটা বাসা ভাড়া নিয়ে নিবে। আর উনি কিছুদিন আগে বলছিল যে নির্বাচন করা সহজ ব্যাপার না, নির্বাচন করতে কোটি কোটি টাকা লাগে। হ্যাঁ, আমার মনে হয় 10 কোটি না 20 কোটি এরকম একটা ইশারা দিয়েছিল। মানে কোটি কোটি টাকা লাগে। তার মানে এখন তো প্রশ্ন করাই যায়, কোটি কোটি টাকা কি পেয়ে গেছেন? নির্বাচন করবেন শোনা যাচ্ছে। হ্যাঁ, উনি বলছে আমি নির্বাচন করবো কি করবো না এটা বলে নাই, কিন্তু উনি ইঙ্গিত দিছে। আর এটা আলোচনায় কেন জানেন? এই ধানমন্ডি আসনে মানে 10 আসনে এখনো কাউকে দেওয়া হয় নাই, এই বড় দল থেকে মানে বিএনপি থেকে দেওয়া হয় নাই। এই জন্যই কিন্তু আলোচনাটা। কিন্তু ওইখানে তো একজন আছে, ধানমন্ডিবাসী সবাই জানে, আমার বোন ওইখানে বসবাস করে, আমার যাওয়া আসা আছে। সবাই কি আশা করে জানেন? ওইখানে একজন তো আছে ওনাদের নেতা, ব্যারিস্টার অসীম। হ্যাঁ ভাই, উনি অনেক কাজ করছে এবং এই টক শোতে বলেন, মাঠে বলেন, কোথায় না ছিল। গত 16 বছরও ছিল এবং এই গত 15 মাসেও ভাই উনি এই টক শোতে এবং বিভিন্ন অনুষ্ঠানে রাস্তায় নাইমা নিজের জানান দিছে, বিএনপির পক্ষে লইরা গেছে এবং নিজেকে শহীদ জিয়াউর রহমানের সৈনিক বইলা উনি বারবার দাবি করে। তাহলে ওই মানুষটাকে কেন দেওয়া হইল না?
আরো একজন আছে ওইখানে, আমি ওনাকে ঠিক মতো চিনি না, যাই হোক ওনাকে চিনি, যার জন্য ওনার কথা বললাম। ব্যারিস্টার অসীম সাহেবকে আমি সামনাসামনি কোনোদিন দেখিও নাই, পরিচয় নাই, শুধু ন্যায়ের পক্ষে কথা বললাম, কারণ আমি ওনাকে মাঠে কাজ করতে দেখছি। আবার দেখেন, রাজনীতির শেষ কথা নাই। এখন এখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনি কি আসবেন কি আসবেন না, সময়ের অপেক্ষা, আমরা দেখতে থাকি। উনি যদি ধানমন্ডি 10 আসনে দাঁড়ায় যায়, অসীম সাহেবের কর্মীরা ওনার পিছনে হাঁটবে কিনা দেখার অপেক্ষা রইলাম। আরেকটা বিষয় দেখার অপেক্ষা কোথায় জানেন, এই উত্তরার দিকে একবার নজর দেন, ওইখানে তো বিশাল ঘটনা ঘটছে। মুগ্ধের ভাই ওইখানে দাঁড়ায় গেছে, আরে মুগ্ধ পানি লাগবে, পানি। সেই মুগ্ধের ভাই ওইখানে দাঁড়াবার পর অনেক খুশি হয়েছিলাম, কিন্তু ওনার বয়ান দেখা হায় হায়, ওই যে বলে না সকালে সূর্য দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে, ওনার মুখের কথা শুনা কি বুঝলাম, আমি তো ভাই অবাক হয়ে গেলাম। কোন রকম প্রশিক্ষণ ছাড়া কেন তাকে মাঠে ছাড়লেন, এই তো কিছুই জানে না। হায় হায়, ও কি বলে আপনারাই শুনেন। আমাদেরকে আপসীন দেশনেত্রী খালেদা জিয়া, কিন্তু যাকে নিয়ে আসলেন সে কি রাজনীতি বুঝে? বুঝে না। আপনারা নিজেরা এর মধ্যে প্রমাণ পেয়ে গেছেন। আমি শ্রদ্ধা রাইখা বলতেছি, শহীদের ভাই ঠিকই আছে, ওনাকে দেওয়ার কারণ কি জানেন, যে আমরা জুলাই গণ অভ্যুত্থানের সাথে আছি এবং শহীদের ভাইকেও আমরা আমাদের একটা আসন ছেড়ে দিছি। হ্যাঁ, তাকে মনে হয় উত্তরা থেকে দিছে, কিন্তু তার কথাবার্তায় তো বোঝা যায় মনে হয় উনি অন্য কোন গোডাউনের মাল। হ্যাঁ, এই গোডাউনের মাল না, কারণ উনি কথা বলতে যায় শেখ খালেদা বইলা ফালাইতেছিল, তারপর পাশের থেকে একজন বলল রে না, তারপরে শুদ্ধভাবে আবার বলল। এই অবস্থা যদি হয়, ঢাকার একটি আসন তার হাতে তুলে দেওয়া যায় না ভাই, তার হাতে তুলে দেওয়া যায় না। ঠিক তেমনি ঢাকার 10 আসনটাও আসিফ মাহমুদের জন্য খালি রাখা ঠিক হয় নাই, যদি গুজব সত্যি হয়ে থাকে। আর আসিফ মাহমুদ সজীব ওইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে, মানে 10 আসনে যখন নির্বাচন করতে আসবে, তখন তাকে প্রশ্ন করা হবে, আপনি কি টাকা পেয়ে গেছেন, নাকি সেদিন ওই বক্তব্য রাখছিলেন মানে কোটি কোটি টাকা লাগে, ওইটা দিয়ে কি বুঝাই দিছিলেন যে যার যার দরকার আমাকে তারা টাকা দাও, আমাকে যার যার দরকার, মানে নিজেকে কি নিলামে উঠাইলেন সেদিন। যাই হোক, এগুলো তো করলাম ভাই বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করতে গেলে ভাই ঘন্টা খানিক লাগবে, তাও শেষ হবে না। বর্তমান যে অবস্থা, নিজেরা যেভাবে লাগা গেছে, যেভাবে ওইটা দিয়ে শুরু করছে, কারণ কি জানেন, নিজেরা নিজেদেরকে কেন মারতেছে, এর পিছনে কারণ কি, কারণ খুঁজলেই পাবেন। যে মরতেছে সেও বহুত বড় ক্রিমিনাল ভাই, খুঁজলে পাবেন সেও ভাই 10-12টা মার্ডার কেসের আসামি। তার মানে কি, খুনিকে মারতেছে, রিভেঞ্জ নিতেছে, প্রতিশোধ নিতেছে। আর এই দৃশ্যগুলা শুধু কি আমরাই দেখতেছি? দেশের পুলিশ প্রধান দেখতেছে না, র্যাবের প্রধান দেখতেছে না, বিমান বাহিনীর প্রধান দেখতেছে না, আর্মি বাহিনীর প্রধান দেখতেছে না, বিজিবি দেখতেছে না, দেশের প্রশাসন দেখতেছে না, সবাই দেখতেছে, কিন্তু কেউ কিছু করতে পারতেছে না। এরকম একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে অলরেডি চলে আসছে। আর এই চিন্তা থেকে বড় প্রশ্ন চলে আসে, কিভাবে নির্বাচন হবে, যার জন্য দেখবেন সবাই একই আলোচনা করে কিভাবে নির্বাচন হবে। কেউ বিশ্বাসই করতে চায় না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু আমি বিশ্বাস করি 100-তে 100 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আরো কি বিশ্বাস করি জানেন, জুলাই সনদপত্রের ঘোষণা হবে, আইনি বৈধতা পাবে। আরো কি বিশ্বাস করি জানেন, আমাদের সংবিধান রদ বদল হবে। আরো কি বিশ্বাস করি জানেন, নতুন একটা ইতিহাস রচনা হইতে যাচ্ছে। নতুন এই ইতিহাসের পাতায় কার নাম লেখা থাকবে, কে বাজি মারলো, খেয়াল করে দেখেন। নতুন বাংলাদেশ তো হবেই, না হইয়া কোনো উপায় নাই। আপনারা সবকিছুতে যারা না বলেন, এই না শব্দটা কাকে মানায় জানেন, মেয়েদেরকে মানায়। খেয়াল করে দেখবেন, মেয়েরা প্রায় সবকিছুতেই না বলবেই না। আর আপনারা শুধু নাই বলে যাচ্ছেন, এই আমরা ছুপ্পু সাহেবকে সরাবো না, এই আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেবো না, এই আমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করব না, এই আমরা জুলাই সনদপত্র আনবো না, আমরা একটা গণভোট করতে চাই না। কেন না? বারবার নাতে নেগেটিভ একটা জিনিস প্রচার হয়ে যাচ্ছে, এবং সেই সুযোগটাই কিন্তু বর্তমান সরকার কইরা দিতেছে এবং সবাই কইরা দিতেছে, যার জন্য ছাড় দিয়ে রাখছে। ওই যে বড় মাছ আটকাইবার জন্য যেভাবে বড়শিতে ছাড়তে থাকে না, ওইভাবে ছাড়তেছে। আর এই সোশ্যাল মিডিয়া এগুলা প্রচার হইতেছে। আগামীতে কিভাবে প্রচার হবে আরো দেখবেন। অতীতের অনেক ঘটনা খুঁজা বাই কইরা রেডি করতেছে, সব প্রচার করতে থাকবে, তুইলা ধরবে। কারণ আপনারা অতীতে কিভাবে দেশ চালাইছেন সেটাও তুইলা ধরবে। গত 54 বছরের ইতিহাস এই সোশ্যাল মিডিয়ায় অলরেডি প্রচার আরম্ভ হয়ে গেছে, আরো প্রচার হবে। ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যেই দেশ যাচ্ছে। আর ডক্টর ইউনূস স্যার
বাজিমাত করতে যাচ্ছে। হ্যাঁ ভাই, বাজিমাত করতে যাচ্ছে। কিরকম বাজিমাত? এই যে নতুন বাংলাদেশের ঘোষণাটা উনি যখন দিয়ে দিবে শহীদ মিনার থেকে, তার মানে কি ইতিহাসের পাতায় তো উনার নাম লেখা হয়ে গেল, বাংলাদেশ 2। হ্যাঁ, এই যে বাংলাদেশ নতুন ভাবে আবার জন্ম নিল, বা বাংলাদেশকে যে আমরা রক্ষা করতে পারলাম, যে বাংলাদেশকে গিলা ফেলাইছিল সেখান থেকে তো ভাই টাইনা বাইর করতে পারছি এই 5ই আগস্টে। আর সেই ঘোষণাটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মুখ দিয়ে আসে, সেটা কি ইতিহাসের পাতায় লেখা থাকবে না? আজ থেকে 100 বছর পরে নেক্সট জেনারেশন এটা পড়বে না, এই ইতিহাস পড়বে। আর এই ইতিহাস শুধু ঘোষণা দিয়ে রুখবে না ভাই, বইপত্রে চলে আসবে, জাদুঘরে চলে আসবে, কে কি কথা বলছিলেন এই গত 15 মাসে সমস্ত কিছু রেকর্ড এই জাদুঘরে চলে আসবে, কেউ রুখতে পারবেন না। ডক্টর ইউনূস স্যার আপনাদেরকে একটা সমঝোতায় আসতে বলছিল, কিন্তু আপনারা আসেন নাই। জামাত ইসলাম ফোন দিছে আসেন কথা বলি, কিন্তু এই ফোনটা দেওয়া হয়েছে কি জানেন? একটা রাজনীতি, একটা প্যাচে ফালানো। কারণ কি জানেন? এর আগেই তো তাহির সাহেব বইলা ফেলাইছে, আঙুল বাঁকা কইরা ঘি আনবই, মানে আমার ঘি লাগবেই, আর নো হাঙ্কি পাঙ্কি, নো হাঙ্কি পাঙ্কি কইয়া আপনি যদি ফোন দেন আর ওনারা যদি আসে, তাহলে ওনারা ছোট হয়ে যাবে না? মানুষে কি বলবো? দেখছ কিভাবে ভয় দেখায় আনলো? এই জন্যই ওনারা আসে নাই। আসলে ওই যে শিশির মনি সাহেব একটা কথা বলছে, এই কথাটাকে মূল্য দিতে হবে, একটু ভাবলেই বাইর করতে পারবেন। এটা আসলে ইগো প্রবলেম। ভিডিওটা শেষ করার আগে শুধু বলবো, রাজনীতির শেষ কথা নাই বইলা সবকিছু থেকেই আপনারা একটা গ্রিন সার্টিফিকেট পাওয়া যান, ওকে, নো প্রবলেম। কিন্তু লোভের রাজনীতি বন্ধ করতে হবে, স্বার্থপরের রাজনীতি বন্ধ করতে হবে। লোভ বড়ই খারাপ জিনিস, লোভের পাত্র কোনোদিনই ভরতে পারবেন না। এক রাজার গল্প বলি, ওই রাজার সামনে এক ফকির আইসা দাঁড়ায়। রাজা তখন খুব অহংকার নিয়ে বলে, কি চাস তুই বল, তুই যা চাইবি আমি তাই দেবো। ওই ফকির করলো কি জানেন? তার কাছে একটা ছোট্ট বাটি ছিল, ওই বাটিটা রাজার সামনে রাখছে, রাইখা বলতেছে, রাজা মহাশয় আপনি আমার এই ছোট্ট বাটিটা বইরা দেন। রাজা তখন তার গলা থেকে ওই যে মুক্তার হারটা আর গয়নাগাটি থাকে না রাজাদের গলায়, ওগুলা সব খুইলা এতগুলা ওই বাটিতে রাখছে। বাটিতে রাখার পরপরই বাটিটা একটু বড় হয়ে গেল, মানে যে পাত্রে সে রাখছে ওই পাত্রটা বড় হয়ে গেল। অর্থাৎ রাজা যা কিছু দিছিল ওগুলো এক কোনায় পড়ে রইল, বাটিটা তো একটু বড়, অটোমেটিক বড় হয়ে গেছে। এখন রাজা দেখলো তার প্রেস্টিজের ব্যাপার, সে বলতেছে, এই উজির মন্ত্রী তোমরা সবাই তোমাদের গলা থেকে সোনা দানা যা আছে খুইলা এখানে রাখো, হাতের আংটি সুদ্ধা রাখো। এবং সবাই তাই করলো। ওটা রাখার পর পরে আবার পাত্রটা বড় হয়ে গেল। রাজার তো এবার সম্মানের ব্যাপার, রাজা কথা দিছে তার ওই পাত্রটা ওই বাটিটা ভইরা দিবে। রাজা তখন আদেশ করলো সিপাহীকে, খাজাঞ্চি খানা থেকে যত ধন দৌলত আছে সব আইনা ঢাইলা দাও। তাই করা হলো, সবাই ওই খাজাঞ্চি খানার যত ধন দৌলত সব আইনা ঢাইলা দিল। সঙ্গে সঙ্গে পাত্রটা আরেকটু বড় হয়ে গেল, তার মানে ধরলো না। রাজা তো ভাই বুঝছেন মান ইজ্জত চলে যায়, কিন্তু রাজা ছিল খুব বিবেকবান। সে বলল, এই ফকির আমি ক্ষমা চাই, তোমার ওই পাত্রটা আমি ভরতে পারবো না। তখন ফকির যে জবাবটা দিছিল না ভাই, ওই জবাব শুনে সবাই জবান বন্ধ হয়ে গেছিল। ফকির বলছিল, এটা আমার লোভের পাত্র। হ্যাঁ ভাই, এটা আমার লোভের পাত্র, খায়েশের পাত্র। এই পাত্র শুধু ভরতে পারে একমাত্র কবরের মাটি। কবরের মাটি ছাড়া লোভের পাত্র, খায়েশের পাত্র কোনোদিনই ভরে না। তাই বলবো, কেউ লোভের রাজনীতি করেন না, স্বার্থপরের রাজনীতি করেন না, দেশটাকে বাঁচান, দেশটাকে বাঁচাইতে হবে। আর দেশটা যদি আপনারা বাঁচাইতে পারেন, শুধু শহীদদের মা বোনেন না, পুরা জাতির আপনারা দোয়া পাবেন, পুরা জাতির দোয়া পাবেন। আসেন সবাই জন্য সবাই দোয়া করি। আল্লাহ হাফেজ। তিনি সবসময় বলেন, ভুল শুদ্ধ মিলিয়ে বলেন, কখনো সঠিক বলেন, কখনো ভুল বলেন। তবে যাই বলেন, এটা রাজনীতিতে একটা কন্টেন্ট এবং এটার একটা তাৎপর্য রয়েছে। এবার নাসিরউদ্দিন পাটোয়ারির একটা ভিন্ন ক্যারেক্টার আমরা দেখলাম। তিনি যেমন বিএনপি যে কিছুদিন আগে একটা কথা বলেছে সালাউদ্দিন আহমেদ, আমরা মওদুদের ইসলামে বিশ্বাস করি না, মদিনার ইসলামে বিশ্বাস করি। এখন এটা অবশ্য মওদুদের ইসলাম কি, মওদুদির পলিটিক্যাল ইসলাম, পলিটিক্যাল থট, ইসলাম রিলিজিয়ন এবং পলিটিক্সকে কিভাবে কানেক্ট করেছেন, বিশেষ করে তাওহিদুল হাকিমিয়ার যে কনসেপ্ট, এটা সালাউদ্দিন কেন, সালাউদ্দিনের বাপ একজন দেওবন্দি হুজুর ছিলেন, এও ব্যাখ্যা করতে পারবেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। মাওলানা মওদুদির সমস্যাটা কি, অথবা তিনি ইসলামকে কিভাবে ব্যাখ্যা করেছেন, পলিটিক্যাল ইসলামকে, তাওহিদুল হাকিমিয়া কি, অথবা তাওহিদ রিসালাত আখিরাত, এটার ব্যাখ্যা তিনি কিভাবে করেছেন, কিভাবে পলিটিক্সের সাথে কানেক্ট করেছেন, কালেমার হাকিকাত, নামাজ রোজার হাকিকাত, হজের হাকিকাত, জাকাতের হাকিকাত, এগুলোকে কিভাবে পলিটিসাইজ করেছেন, এগুলো সালাউদ্দিন আহমেদ, শিলং সালাউদ্দিন এক লাইনও বলতে পারবেন না, এর বাবু বলতে পারবে না, বিএনপির কোন পান্ডা বলতে পারবে না, ওলামাদের একজন যদি রেফারেন্স দিয়ে বলতে পারে, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, কেউ বলতে পারবে না। এরা মাওলানা মওদুদি সম্পর্কে কিচ্ছু জানে না। এখন যা বলে ওটা হচ্ছে স্টেজে ওঠার আগে কোন এক কওমি হুজুর শিখিয়ে দিয়েছে যে এইটা বলেন, এই ডায়লগটা মেরে দেন। তো সালাউদ্দিন ওইটা মেরেছে, যদিও এতে ব্যাপক ট্রলের শিকার হয়েছে, তারও বিএনপির ক্ষতি হয়েছে, গোমর ফাঁস হয়েছে। কি, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি ধরেছেন,
জামাতকে মওদুদুল ইসলাম বলা খুব প্রতিক্রিয়া নাসিরউদ্দিন পাটোয়ারির। ইত্তেফাকের রিপোর্ট, ভিডিও রিপোর্ট। এখানে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যটা শোনানো হয়েছে।